মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে শুধু বোমা বা মিসাইল নয়, একটি সতর্ক বার্তাও হয়ে উঠছে বড় খবর। ঠিক তেমনি এক ঘটনাকে ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস সরাসরি ইরানের সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, পরবর্তী কয়েক ঘন্টা ট্রেন ব্যবহার করবেন না, রেল লাইনের কাছেও যাবেন না। এটি সতর্ক বার্তা। আর এই সতর্ক বার্তা শুধু একটি সাধারণ নিরাপত্তা নির্দেশ নয়, এর মধ্যে লুকিয়ে থাকতে পারে বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত, মানসিক চাপ তৈরির কৌশল কিংবা আন্তর্জাতিক আইন মেনে চলার প্রচেষ্টা। আর সব মিলিয়ে বিষয়টি এখন গভীর বিশ্লেষণে দাবি রাখে। এই ধরনের বার্তায় সাধারণত অস্পষ্ট ভাষা ব্যবহার করা হয়, কিন্তু এখানে ভাষা ছিল একেবারে স্পষ্ট। আপনার নিরাপত্তার জন্য ট্রেনে ভ্রমণ করবেন না, রেল লাইনের কাছে থাকাও বিপজ্জনক। এটি প্রকাশ করা হয় পার্সিয়ান ভাষায়, যাতে সরাসরি ইরানের সাধারণ মানুষ বুঝতে পারেন। আর এই বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট এলাকা নয়, পুরো দেশকে লক্ষ্য করে সতর্ক করা হয়েছে, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই তিনটে বিষয় মিলালে পরে বোঝা যায় এটা পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক বার্তা। সবচেয়ে বড় প্রশ্ন, যে কেন ট্রেন? কারণ সম্ভাব্য কিছু কারণ রয়েছে। প্রথমত, রেলপথ হলো কৌশলগত অবকাঠামো। যুদ্ধের সময় রেলপথ খুবই গুরুত্বপূর্ণ, সেনা পরিবহন, অস্ত্র সরবরাহ, জ্বালানি সরানো। তাই রেল লাইন টার্গেট করা হলে তা বড় সামরিক আঘাত হতে পারে। 2 নম্বরে চলে আসছে বেসামরিক এবং সামরিক ব্যবহারের মিশ্রণ। অনেক সময় একই রেলপথ ব্যবহার করে সাধারণ মানুষ, সামরিক বাহিনী, ফলে হামলা হলে পরে সাধারণ মানুষের ক্ষতির ঝুঁকি থাকে। 3-এ চলে আসছে মনস্তাত্ত্বিক প্রভাব। ট্রেন একটি দৈনন্দিন জীবনের অংশ। যখন বলা হয় ট্রেনে উঠবেন না, তখন ভয় ছড়ায়, অনিশ্চয়তা বাড়ে, স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এই সতর্কবার্তাকে অনেক বিশেষজ্ঞরা বলছেন প্রি স্ট্রাইক ওয়ার্নিং, অর্থাৎ হামলার আগে সতর্ক করা, যাতে বেসামরিক ক্ষতি কম হয়, আন্তর্জাতিক আইনে দায় এড়ানো যায়। জাতিসংঘ তার নিয়ম অনুযায়ী বেসামরিকদের আগে সতর্ক করা একটি গুরুত্বপূর্ণ নীতি। তবে এখন প্রশ্ন হলো, সতর্কবার্তা মানেই কি হামলা? সব সময় তা নয়। তবে এক্ষেত্রে 3টি সম্ভাবনা থাকে। প্রথমত, আসল হামলার প্রস্তুতি, রেলপথ বা ট্রেন লাইনকে টার্গেট করা হতে পারে। 2 নম্বর, বিভ্রান্তি তৈরি, শত্রুপক্ষকে ভুল পথে চালিত করা। 3 নম্বর, চাপ সৃষ্টি, মানসিকভাবে দুর্বল করা। এই সতর্কবার্তার পরপরই ইরান সরকার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি। এই নীরব কয়েকটা ভাবে ব্যাখ্যা করা যায়। পরিস্থিতি যাচাই করছে ইরান, আতঙ্ক ছড়াতে চাইছে না, সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন বাড়ছে, সাধারণ মানুষের দুশ্চিন্তা হচ্ছে। এই ধরনের সতর্কবার্তার সব থেকে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের উপরে। ভাবুন, হঠাৎ করে বলা হলো ট্রেনে উঠবেন না, কিন্তু অফিস, ব্যবসা, জরুরি কাজ, ভয়, বিভ্রান্তি, রাগ সবকিছু একসঙ্গে তৈরি হয়। এই সতর্কবার্তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। 28শে ফেব্রুয়ারি থেকে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, পাল্টা হামলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। আর এই অবস্থায় প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংঘাতে আমেরিকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসরায়েলের পাশে থেকে সামরিক সহায়তা, কৌশলগত সমর্থন, কূটনৈতিক চাপ দিয়ে গিয়েছে, ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। যুদ্ধের সময় কিছু নিয়ম থাকে, বেসামরিকদের রক্ষা করা, আগে সতর্ক করা, অপ্রয়োজনীয় ক্ষতি এড়ানো। এই সতর্কবার্তা সেই নিয়ম মেনে চলার একটি উদাহরণ হতে পারে। এখন প্রশ্ন থাকে, সতর্কবার্তা দিলেই কি দায় শেষ? যদি বড় আকারে হামলা হয়, এই সতর্কবার্তা দেওয়া হয়েছে এক্স স্যান্ডেলে, এমন কথাই জানা গেছে। এদিকে এই ঘটনাকে অনেকেই বলছেন মনস্তাত্ত্বিক যুদ্ধ। এর লক্ষ্য জনগণের মধ্যে ভয় সৃষ্টি, সরকারকে চাপ দেওয়া, প্রতিপক্ষে মনোবল ভাঙা। একটি সতর্কবার্তা দিয়েই যদি দেশের পরিবহন ব্যবস্থা থেমে যায়, তাহলে সেটাও এক ধরনের সফল আঘাত। রেলপথ বন্ধ বা কম ব্যবহার মানে পণ্য পরিবহন ব্যাহত হওয়া, ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়া, অর্থনৈতিক চাপ। শুধুমাত্র যুদ্ধ মিসাইল নয়, অর্থনীতিকেও আঘাত করে। আর এই পরিস্থিতি কয়েকটি সম্ভাবনা এক্ষেত্রে উঠে আসছে। সীমিত হামলা, রেল অবকাঠামো টার্গেট হতে পারে,
বড় আকারের যুদ্ধ, সংঘাত আরো বাড়ানো হতে পারে এবং কূটনৈতিক সমাধান। এই ধরনের পরিস্থিতিতে সতর্ক থাকা, গুজব এড়িয়ে চলা, সরকারি নির্দেশ মানা সব থেকে গুরুত্বপূর্ণ। এই সতর্কবার্তা শুধু ট্রেনে উঠবেন না নয়, এটা একটা বড় বার্তা। যুদ্ধ আরো তীব্র হতে পারে, সাধারণ মানুষও ঝুঁকির মধ্যে পড়তে পারেন, পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠতে পারে। একসময় যুদ্ধ মানে ছিল সীমান্তে লড়াই, এখন যুদ্ধ ঢুকে গেছে মানুষের দৈনন্দিন জীবনে। আজ ট্রেন, কাল হয়তো রাস্তা, ইন্টারনেট, বিদ্যুৎ সবকিছুতেই লক্ষ্য হতে পারে। ইসরায়েলের এই সতর্কবার্তা সেই বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। শেষমেশ একটাই কথা বলা যায়, এই যুদ্ধ শুধু সেনাদের নয়, এটা এখন সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছে। আর সেই কারণেই একটি ছোট সতর্কবার্তাও আজ বিশ্ব রাজনীতির বড় সংকেত হয়ে উঠেছে। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তির জন্য স্থানীয় সময় অর্থাৎ ইস্টার্ন টাইম অনুযায়ী রাত 8টার সময়সীমা বেঁধে দিয়েছেন। ইরান চুক্তির জন্য পাল্টা শর্ত দেওয়ার পর বোঝা যায় এই চুক্তি বাস্তবায়ন কার্যত সম্ভব নয়। এরপরই ইরান ব্রিজ এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি দেয় ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, কিন্তু আমরা তাদের সময় দিচ্ছি আগামীকাল রাত 8টা পর্যন্ত। তারপর তাদের কোনো ব্রিজ থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না, খুব কম জিনিসই বাদ যাবে। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, কোনো বেসামরিক লক্ষ্যবস্তুকে কি বাদ থাকতে পারে? জবাবে ট্রাম্প বলেন, সেটা আমরা বলতে চাই না। আমি বলতে চাই না আপনাদের বা আমাদের ঠিক কি পরিকল্পনা আছে। আমাদের সেনাবাহিনীর শক্তি এমন যে আমরা চাইলে আগামীকাল রাত 12টার মধ্যে ইরানের প্রতিটি ব্রিজ ধ্বংস করে দিতে পারি। প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে যাবে, জ্বলবে, বিস্ফোরণ হবে, আর কখনো ব্যবহারযোগ্য থাকবে না। সম্পূর্ণ ধ্বংস মাত্র 4 ঘন্টার মধ্যেই করা সম্ভব। তিনি আরো বলেন, তবে আমরা সেটা চাই না। আমরা চাই না এমন হোক, বরং আমরা হয়তো তাদের দেশ পুনর্গঠনে সাহায্য করতে পারি। আর যদি সেটা হয়, তাহলে আমরা সবচেয়ে দামি জিনিস, বিদ্যুৎ কেন্দ্র বা ব্রিজ, সেগুলো দিয়েই শুরু করতে চাইবো না। আপনারা দেখেছেন সেই ব্রিজের ঘটনা, আমরা একটা চুক্তির খুব কাছাকাছি ছিলাম। এরপর আমি ফোন পেয়ে মিস্টার উইটকফ, মিস্টার কুশনার এবং জেডির কাছ থেকে, তারা বলল মনে হচ্ছে তারা চুক্তি ভেঙে দিচ্ছে। আমি বললাম, ঠিক আছে, চিন্তা করো না, কিন্তু তাদের বলো জানালার বাইরের দিকে তাকাতে। এরপর 45 মিনিটের মধ্যে আমি নির্দেশ দিলাম সবচেয়ে বড় ব্রিজটি ধ্বংস করার। আমি আদেশ দিলাম ইরানের সবচেয়ে বড়, সম্ভবত মধ্যপ্রাচ্যের সব থেকে বড় ব্রিজটি ধ্বংস করতে। আর আদেশ দেওয়ার 10 মিনিটের মধ্যেই সেই ব্রিজটি শেষ হয়ে যায়। কি বলেছেন ট্রাম্প, শুনবো। Rescues, because it was two, and as you probably know, we didn't talk about the first one for an hour, and then somebody leaked something, which we'll hopefully find that leaker. We're looking very hard to find that leaker, and talked about there's somebody missing. They basically said that we have one and there's somebody missing. Well, they didn't know there was somebody missing until this leaker gave the information. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।